জাদু রুটি। রতন আর তার পরিবার গরুর দুধ বেচে নিজের সংসার চালাতো। একদিন গরুটা মারা যায়। তাদের খাবার জোগাড় করা মুশকিল হয়ে পড়ে, কিন্তু তখনও তারা এক গরিব বুড়িকে নিজেদের ভাগের খাবার দিত। তারপর ওদের ভাগ্যই পাল্টে যায়। মাধোপুর নামে এক গ্রামে রতন, তার বউ গীতা আর মেয়ে মিতুকে নিয়ে থাকত। তার একটা গরু ছিল, যার দুধ বেচে ওরা সংসার চালাতো। গীতা, আমি দুধ বিক্রি করতে যাচ্ছি। আজ গরুটাও দুধ কম দিয়েছে, দেখি কত টাকা পাওয়া যায়। কোনো ব্যাপার নয় গো, যা পাওয়া যাবে তাতেই কাজ চালিয়ে নেব। রতন দুধ বিক্রি করতে বেরিয়ে যায়। মিতু স্কুল যাওয়ার জন্য তৈরি হতে থাকে। মিতু মা, তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি তৈরি হচ্ছি। তখনই বাড়ির বাইরে থেকে কারোর ডাক শোনা যায়। মিতু বাইরে এসে দেখে একজন বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছে। দিদিমা, কি চাই আপনার? মা, কিছু খাবার দাও, খুব খিদে পেয়েছে। ঠিক আছে দিদিমা, আমি এক্ষুনি আনছি। মা, বাইরে একজন দিদিমা এসেছেন, তাকে কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে ওনার। ঠিক আছে। গীতা রান্নাঘর থেকে থালায় করে রুটি তরকারি নিয়ে এসে দিদিমাকে দেয়। মা, নিন, খেয়ে নিন। মা, তোমরা সব সময় সুখে থেকো। তোমরা এই ক্ষুধার্তকে খাবার দিয়েছো। খাবার খেয়ে সেই বয়স্কা মহিলা গীতাকে আশীর্বাদ করে চলে যান। আর এইভাবে প্রতি ৩-৪ দিন পর পর সেই বয়স্কা মহিলা গীতার কাছে খাবার চাইতে আসতেন। আর গীতা আর মিতুও তাকে খাবার খাওয়াতো। আর খাবার খেয়ে উনি ওদের আশীর্বাদ করে চলে যেতেন। ভগবান তোমাকে আর তোমার পরিবারকে সুখে রাখুক। এরপর একদিন যখন রতন গরুর দুধ দোয়াতে যায়, তখন দেখে তার গরুটা মাটিতে নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। গরুটা মারা গিয়েছিল। আরে, এটা কি করে হলো? আমাদের আদরের গরুটা মরে গেল কি করে? এই বলে চেঁচাতে থাকে। আর তার চিৎকার শুনে গীতা আর মিতু দৌড়ে সেখানে যায়। এ কি হয়েছে আমাদের গরুটার? হয়তো রাতে কোনো সাপ ছোবল মেরেছে। এবার আমরা কি করব? আমাদের পরিবারের এটাই তো সহায় সম্বল ছিল। মা, আমরা অন্য একটা গরু নিয়ে আসবো। না মা, আমাদের কাছে আর একটা গরু কেনার মতো টাকা নেই। তোমরা কোনো চিন্তা করো না, আমি একটা না একটা কাজ খুঁজে নেব। তাতে যা টাকা জমবে সেটা দিয়ে আমরা আরেকটা গরু কিনবো। এইভাবেই দিন কাটতে থাকে। রতন রোজ গ্রামের বাইরে গিয়ে লোকেদের কাছে কাজ চাইতো, কিন্তু কোনো কাজ জুটতো না। দাদা, কোনো কাজ থাকলে আমায় বলো না, আমি সব করতে পারবো। না ভাই, আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই। বেচারা রতন হতাশ হয়ে নিজের বাড়ি ফেরে আর স্ত্রীকে বলে যে সে কোনো কাজ পায়নি। এবার আমরা কি করব? আমাদের কাছে খাবার মতো আর কিছুই নেই। আজ খাওয়ার মতো আছে কিছু? আজ একটাই রুটি শুধু বেঁচে আছে, বাড়িতে আর আটাও নেই। তুমি আর মিতু অর্ধেক অর্ধেক করে রুটিটা খেয়ে নাও। না, তোমরা দুজন খাও। তখনই ওরা দিদিমার ডাক শুনতে পায়। মা, খাবার দে। এই নাও দিদিমা, আজ একটাই রুটি তৈরি হয়েছে, বাড়িতে আর কিছুই নেই। যে রুটিটা বেঁচে ছিল সেটাই মিতু দিয়ে দেয়। ভগবান তোমাকে সুখে রাখবে। এই বলে দিদিমা চলে যায়। তিনজন খালি পেটে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, দরজার বাইরে থেকে বয়স্কা মহিলার ডাক আসে। আর গীতা তখন বাইরে আসে। মা, আজ আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই। মা, আজ আমি নিতে নয়, দিতে এসেছি। এই বলে সে তার পুঁটলি থেকে একটা রুটি বার করে দেয়। এই নাও মা, তোমাদের কাছে খাওয়ার জন্য কিছুই নেই তো, এটা খেয়ে নিও। না মা, আপনি খেয়ে নিন, আমরা কিছু না কিছু ব্যবস্থা করে নেব। মা, এই রুটিটা তোমারই। এটা একটা জাদু রুটি, এটা কখনো শেষ হবে না। আর এই রুটির সামনে তুমি যে তরকারির নাম নেবে সেটাই চলে আসবে। এই বলে দিদিমা অদৃশ্য হয়ে যায়। গীতা রতন আর মিতুকে সমস্ত কথা বলে। মা, আমার খুব খিদে পেয়েছে, এই রুটির কাছ থেকে কোনো তরকারি চেয়ে নাও না। গীতা রুটিটা দুটুকরো করে আর রতন আর মিতুর সামনে দুটো থালায় রাখে।
আর আলু কপির তরকারির নাম করে। দুটো থালাতেই তরকারি এসে যায়। রতন তার অর্ধেক রুটির অর্ধেক গীতাকে দেয়। তিনজনে খেতে থাকে। যেমন দিদিমা বলেছিল রুটি শেষ হবে না, ঠিক তেমনি একটা শেষ হতে না হতেই আরেকটা এসে যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। খাবারের ব্যবসা শুরু করলে কেমন হয়? হ্যাঁ, এখন তো আমাদের যা দরকার হবে আমরা রুটির থেকেই চেয়ে নেব। রতন একটা ধাবা চালু করে। সেখানে ও সবাইকে রুটি তরকারি আর ডাল ভাত খাওয়াতে থাকে। খরিদ্দার যখন যা খেতে চাইতো রতন ওই রুটির থেকে চেয়ে নিত। এইভাবেই দেখতে দেখতে ওর ধাবা একটা বড় হোটেলের রূপ নেয়, যেখানে অনেক লোক কাজ করতে শুরু করে। আর রতনের ছোট বাড়ি ততদিনে বড় বাংলো হয়ে গেছে। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। আমাদের কাজের ফল কোনো না কোনো রূপে আমাদের কাছেই ফেরত আসে।